হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের গল্পের নায়কের ওসিডি আছে, মানে সে কারো টাচ বা স্পর্শ সহ্য করতে পারে না। তবুও তার জীবনে একজন আছে যার স্পর্শে কোনো অস্থিরতা নেই, বরং আছে এক অদ্ভুত শান্তি। এক দুর্ঘটনায় একটা মেয়ের ছোঁয়ায় সে বেঁচে গিয়েছিল। সেদিন থেকে সে জানে এই পৃথিবীতে একজন মানুষ আছে যার স্পর্শে কোনো সমস্যা হয় না। অনেক বছর কেটে গেছে, স্মৃতি মুছে যায়নি। সে আজও খুঁজছে সেই মেয়েকে, তার গান শুনবে, তাকে দেখবে, আর যদি পারে তাকে বিয়ে করবে। কিন্তু গল্পের সবচেয়ে নীরব রহস্যটা জানেন? যাকে সে খুঁজে বেড়াচ্ছে সে প্রতিদিন তার একদম কাছেই থাকে, তার অফিসে, তার সামনে, তার নিজের পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট হয়ে। সে কি চিনতে পারবে তাকে, নাকি সত্যিটা চোখের সামনেই লুকিয়ে থাকবে? দুষ্ট মিষ্টি রোমান্টিক গল্পে আপনাকে স্বাগতম। তো চলুন তাহলে শুরু করছি। ড্রামা শুরু হয় এই গল্পের নায়িকা ঝাওকে দিয়ে। ঝাও পড়াশোনায় খুব একটা ভালো ছিল না, কিন্তু ছবি আঁকতে সে ভীষণ ভালোবাসতো। আর এই কারণে সে টেনে টোনে একটা থার্ড ক্লাস আর্ট কলেজে ভর্তি হওয়ার সুযোগ পায়। আজ সেই কলেজে স্কলারশিপ দেওয়া হচ্ছে, যার স্পন্সর স্বয়ং ইউ অ্যান্ড মি কর্পোরেশনের সিইও ওয়ে চিং, যে এই গল্পের নায়ক। যখন স্কলারশিপের জন্য ঝাওয়ের নাম ঘোষণা করা হয়, কেউ সেটা বিশ্বাস করতে পারছিল না, কারণ স্কুলে যেমন ছিল কলেজেও তার রেজাল্ট খুবই খারাপ ছিল। ঝাও তার বন্ধুদের বলে নিশ্চয়ই কোনো ভুল হয়েছে, অথবা এটা অন্য কোনো ঝাওয়ের নাম হবে। কিন্তু প্রফেসর নিশ্চিত করে বলেন, না, এটা তুমি। ঝাও পুরো হতভম্ব হয়ে যায়, আর তাকে স্কলারশিপ দিতে মঞ্চে স্বয়ং ওয়ে চিং আসে। ঝাও তার দিকে তাকিয়ে অবাক হয়ে জিজ্ঞেস করে, আপনি এখানে কিভাবে? এখান থেকে শুরু হয় 1 মাস আগের ফ্ল্যাশব্যাক। ঝাও তখন মাউন্টেন আর্ট গ্যালারি হোটেলে কাজ করতে গিয়েছিল। হোটেল ম্যানেজমেন্টে তার বিন্দুমাত্র অভিজ্ঞতা ছিল না, কিন্তু সে সুপারভাইজারকে তার অন্য প্রতিভা দিয়ে মুগ্ধ করে ফেলে। যেমন সে ভারী জিনিস তুলতে পারে এবং সব কাজ সময় মতো শেষ করে। আসলে সে এখানে এসেছিল তার ক্রাশ মিং চ্যাংকে প্রপোজ করার জন্য। মিং চ্যাং ছোটবেলা থেকেই তার প্রতিবেশী, সে ওখানে বেড়াতে আসছিল। ঝাও তার জন্য একটা রুম বুক করে এবং মনে মনে খুব খুশি হয়। সে মিং চ্যানের জন্য একটা প্রেমপত্র লেখে এবং একটা কাপের ভেতরে আংটি ভরে সেটা বালিশের নিচে লুকিয়ে রাখে। কিন্তু পরে জানা যায় মিং চ্যাং ঝাওকে শুধু বন্ধুই ভাবে। সে ঝাওকে ফোন করে জানায় যে হোটেলে পৌঁছানোর পর সবাই মিলে উল্কাপাত দেখতে যাবে। ঝাও খুব উত্তেজিত হয়ে পড়ে। ঠিক তখনই হোটেলের মালিক তার গার্লফ্রেন্ডকে নিয়ে সেখানে হাজির হয়। এই মালিকই হলো আমাদের নায়ক ওয়ে চিং। ঝাও এসবের কিছুই জানতো না। সুপারভাইজার ঝাওকে বলে, বসকে ওয়েলকাম জানাও। অন্যদিকে ওয়ে চিং মুখে মাস্ক পরে ঝাওয়ের বুক করা সেই রুমটি পরিষ্কার করতে শুরু করে। এখানেই জানা যায় যে ওয়ে চিং এর মারাত্মক পর্যায়ের ওসিডি বা সূচিবায়ু আছে। মানুষের স্পর্শে তার অ্যালার্জি হয়। রুম পরিষ্কার করার সময় সে ঝাওয়ের রাখা সব জিনিস ডাস্টবিনে ফেলে দেয়। ঝাও যখন এটা জানতে পারে সে খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ওদিকে ওয়ে চিং সুপারভাইজারকে ডেকে নালিশ করে যে রুম ঠিক মতো পরিষ্কার হয়নি। সে দাবি করে, আমার জন্য এমন একজন বাটলার দাও বা ভৃত্য দাও যে 24 ঘন্টা আমার সাথে থাকবে। সুপারভাইজার প্রথমে ঝাওকে বকাঝোকা করে এবং শাস্তি হিসেবে তাকেই ওয়ে চিং এর 24 ঘন্টার বাটলার বানিয়ে দেয়। ঝাও এই সুযোগটা কাজে লাগিয়ে রুমে গিয়ে তার চিঠিটা খোঁজার চেষ্টা করে, কিন্তু গিয়ে দেখে রুমের ভোল পাল্টে গেছে। বিছানায় চিঠি না পেয়ে সে আলমারিতে থাকা একটা স্যুটের পকেটে কিছু একটা দেখতে পায়। সে হাত বাড়াতে হঠাৎ ওয়ে চিং সামনে চলে আসে। ভুলবশত ঝাওয়ের হাত তার মুখে লেগে যায়। ঝাওয়ের স্পর্শ লাগা মাত্রই ওয়ে চিং চিৎকার দিয়ে বাথরুমে দৌড়ে পালায়। কিছুক্ষণ পর সে বেরিয়ে এসে ঝাওকে বকাবকি করে এবং সাফ জানিয়ে দেয়, আমি ডাকলেই কেবল সামনে আসবে। এরপর ওয়ে চিং তার গার্লফ্রেন্ড রেনের সাথে ডিনারে বসে। রেন এই ইউনিভার্সিটির সবচেয়ে জনপ্রিয় মেয়ে। জানা যায় একবার এক হৃদে পড়ে যাওয়ার হাত থেকে রেন তাকে বাঁচিয়েছিল। সেই সময় রেনের স্পর্শে ওয়ে চিং এর কোনো অ্যালার্জি হয়নি, তাই সে রেনকে গার্লফ্রেন্ড বানিয়েছিল। কিন্তু এখন রেন তার হাত ধরলে ওয়ে চিং এর অ্যালার্জি শুরু হয়। তার মনে সন্দেহ জাগে, রেনি কি সেই মেয়ে যে তাকে বাঁচিয়েছিল? অতীতে এক রাতে হতাশ হয়ে ওয়ে চিং হৃদের ধারে গিয়েছিল এবং ব্রিজ থেকে পড়ে যাওয়ার সময় এক মেয়ে তাকে বাঁচিয়েছিল। সেই মেয়ের ছোঁয়ায় তার অ্যালার্জি হয়নি। সেখানে একটা লকেটও পড়ে গিয়েছিল। ঠিক তখনই রেন সেখানে পৌঁছানোয় ওয়ে চিং ভেবেছিল রেনি তাকে বাঁচিয়েছে, কিন্তু এখন
লকেটটি দেখালে রেন সেটা চিনতে পারে না। এতে ওয়েচিং নিশ্চিত হয় যে রেন সেই মেয়ে নয়। এদিকে চিঠি খুঁজতে ঝাও আবার লুকিয়ে ওয়েচিং এর রুমে ঢোকে এবং আলমারিতে লুকোতে গিয়ে ধরা পড়ে যায়। ধস্তাধস্তির এক পর্যায়ে ঝাও তার খুব কাছে চলে আসে এবং আবার তাদের স্পর্শ হয়। এতে ওয়েচিং এর শরীরে অ্যালার্জি দেখা যায় এবং সে রেগে গিয়ে ঝাওকে চাকরি থেকে বের করে দেওয়ার হুমকি দেয়। এর মধ্যে মিং চ্যাং ঝাওকে ফোন করে রাতে উল্কাপাত দেখতে যাওয়ার কথা বলে। ঝাও রেনের কাছে গিয়ে তার চিঠির ব্যাপারে সাহায্য চায়। রেন সাহায্য করতে রাজি হয় কিন্তু বিনিময়ে ঝাওকে গর্ভ নিরোধক ঔষধ অর্থাৎ কন্ট্রাসেপটিক পিলস এনে দিতে বলে। ওয়েচিং আড়াল থেকে এটা শুনে ফেলে এবং ভুল বোঝে ঝাওকে বকাবকি করে চাকরি থেকে বরখাস্ত করে। ঝাও খুব রেগে যায় কারণ সে শুধু তার গার্লফ্রেন্ডের কথা শুনছিল। সে তার চিঠির জন্য ওয়েচিং এর গাড়িতে লুকিয়ে পড়ে। পথে ওয়েচিং তাকে দেখে ফেলে এবং গাড়ি থেকে নামতে বলে। তাদের ঝগড়ার মাঝে গাড়িটি পাথরের সাথে ধাক্কা খেয়ে দুর্ঘটনা ঘটে। ঝাও গাড়ি থেকে নেমে দৌড় দেয়। ওয়েচিং তাকে ধরতে পিছু নেয়। ঝাও তাকে ধাক্কা দিয়ে ফেলে তার স্যুটের পকেটে চিঠি খুঁজতে থাকে। ওদিকে মিং চ্যাং হোটেলে এসে ঝাওকে না পেয়ে চিন্তিত হয়ে পড়ে। গাড়ি নষ্ট হয়ে যাওয়ায় ঝাও আর ওয়েচিং ঝগড়া করতে করতে বাস স্টপেজের দিকে হাঁটতে থাকে। মাঝপথে ঝাও ক্ষমা চায় কারণ সে স্যুটে কোনো চিঠি পায়নি। বৃষ্টি থামলে তারা দুজন একসাথে উল্কাপাত দেখে এবং বাসে উঠে চলে যায়। যাওয়ার সময় দুজনে প্রতিজ্ঞা করে যে একে অপরের মুখ আর কোনোদিন দেখবে না। পরে ওয়েচিং জানতে পারে যে ঝাও কোনো স্পাই বা রিপোর্টার ছিল না, সে কেবল একজন সাধারণ মেয়ে। সে সুপারভাইজারকে ফোন করে ঝাওকে হোটেলে থাকার পারমিশন দেয়। মিং চ্যাং সেখানে এসে ঝাওকে একটু বকা দেয় যে সে কেন এত দূরে ইন্টার্নশিপ করতে এলো। বাড়িতে ফিরে ওয়েচিং অবাক হয়ে দেখে যে ঝাও তাকে বারবার স্পর্শ করলেও তার কোনো অ্যালার্জি হয়নি। পরদিন সে হোটেল থেকে সরিয়ে ফেলা তার সব জিনিসপত্র আনায়। সেখানে সে একটি আংটি পায় যার ডিজাইন একদম সেই লকেটের মতো যা তাকে বাঁচানো মেয়েটির কাছে ছিল। ওয়েচিং এর মনে সন্দেহ জাগে, তবে কি ঝাওই তাকে বাঁচিয়েছিল? ঝাও তার ইউনিভার্সিটিতে ফিরে যায়। ডরমিটরির রুমমেটদের সাথে ঝগড়া হওয়ায় সে তার বান্ধবী ফেফের ফ্ল্যাটে যায়। সেখানে গিয়ে সে জানতে পারে যে স্কলারশিপ পেতে হলে তাকে একটি স্কেচ জমা দিতে হবে। ঝাও নিজের আর ওয়েচিং এর একটি স্কেচ বানিয়ে জমা দেয়। শিক্ষক সেই পেইন্টিংটি ওয়েচিং কে দেখালে সে ঝাওকে স্কলারশিপের জন্য সুপারিশ করে। স্কলারশিপ পাওয়ার পর ঝাও ওয়েচিং কে ধন্যবাদ দিতে যায়। ওয়েচিং রহস্যময় হাসি দিয়ে বলে, হোটেলের আগেও আমাদের দেখা হয়েছিল এবং সামনেও আবার দেখা হবে। ঠিক তখনই ঝাও তার পকেটে সেই হারানো লকেটটি খুঁজে পায়। সে চমকে গিয়ে ভাবে, তবে কি সত্যি আগে তাদের দেখা হয়েছিল? আসলে সেই রাতে ওয়েচিং কে ঝাওই বাঁচিয়েছিল, কিন্তু ঝাও সেটা মনে রাখতে পারেনি। একদিন ঝাও রং কিনতে যায় কিন্তু দাম বেশি হয় কিনতে পারে না। তখনই নিং নামের একটা ছেলের সাথে তার ধাক্কা লাগে আর সে হচ্ছে গল্পের সেকেন্ড লিড। নিং ট্রলিতে করে ঝাবের উপর অনেক রঙের কৌটা ফেলে দেয় এবং পরে সেগুলো তাকে কিনেও দেয়। নিং বিদেশ থেকে ফিরেছে এবং সে একজন বিখ্যাত চিত্রশিল্পী যার নাম সাং রন। ঝাও তার অনেক বড় ফ্যান। এরপর দেখা যায় নিং এর কাছে ভুল করে একটি পার্সেল আসে যেখানে মেয়েদের অন্তর্বাস ছিল। সে সেই বক্সে থাকা নম্বরে ফোন করে। ঝাও ফোন ধরলে নিং পার্সেল বদলে যাওয়ার কথা বলে, কিন্তু ঝাও মনে করে এটা কোনো দুষ্টু ছেলের কাজ। ঝাও ওই ছেলেকে ফোনে 2-4টা করা কথা শুনিয়ে কলটা কেটে দেয়। বাড়ি ফেরার পর ঝাও জানতে পারে যে তাদের উপরের তলায় নতুন একটা ছেলে ভাড়ায় এসেছে আর ভুল পার্সেলটা ওখানে গিয়েছে। ফেই ফেই তখন জানায় যে অন্তর্বাসগুলো আসলে সেই অর্ডার করেছিল। সব শুনে ঝাও উপরে যায় সেই ছেলের সাথে দেখা করতে। যখন সে ফোন দেয় শুনতে পায় উপরের তলা থেকেই রিংটোন বাজছে। ঝাও আর ফেই ফেই দৌড়ে উপরে গিয়ে ডোরবেল বাজায়। নিং দরজা খুলে বের হলে ঝাও পার্সেলের কথা জিজ্ঞেস করে। নিং বলে, আমি কাজের চাপে ভুলে গেছি ওটা কোথায় রেখেছে, তোমরা ভেতরে এসে খুঁজে নাও। তারা ভেতরে গিয়ে দেখে পুরো ঘর দামি সব পেইন্টিং এর ঠাসা। খোঁজাখুঁজির এক পর্যায়ে ফেই ফেই ভুল করে একটা দামি বাটি ভেঙে ফেলে। নিং এটা দেখে
একদম পাথর হয়ে যায়, মুখ দিয়ে কোনো কথাই বের হয় না। ফেই ফেই বলে, আরে এটা তো সাধারণ সিরামিকের বাটি, সস্তা হবে হয়তো, আমি আরেকটা কিনে দেব। কিন্তু নিং নিস্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। পরিস্থিতি বেগতিক দেখে ঝাও ফেই ফেইকে নিয়ে ওখান থেকে কেটে পড়ে। ফেই ফেই ভাবলো পরে বাটি কিনে দেবে, কিন্তু এখন তার ক্লাবে পার্ট টাইম জবের সময় হয়ে গেছে। নিজে যেতে না পেরে সে ঝাওকে তার বদলে কাজে পাঠায়। কাকতালীয় ভাবে ওই দিন ওয়েচিং পুরো ক্লাবটা বুক করে রেখেছিল। ঝাও তাকে দেখে মুখ লুকিয়ে ফেলে যাতে ওয়েচিং তাকে চিনে ফেলে ইউনিভার্সিটিতে কমপ্লেন না করে, কিন্তু ওয়েচিং তাকে ঠিকই চিনে ফেলে, যদিও সে কিছু বলে না। উল্টো সে বকশিস হিসেবে ঝাওকে একটা ভীষণ দামি নেকলেস উপহার দেয়। ঝাও মনে মনে ভাবে, বাপরে, লোকের হাতে কত টাকা, এত দামি জিনিস বকশিস দেয় কেউ। কিছুক্ষণ পর ঝাও দুই ছেলেকে ফিসফিস করতে শোনে, যারা ওয়েচিং কে মারার জন্য এসেছে। তারা সিসিটিভি এড়িয়ে ওয়েচিং এর দিকে এগোচ্ছিল। ঝাও চট করে ওয়েচিং এর কাছে পৌঁছে তাকে ওখান থেকে সরিয়ে নেওয়ার চেষ্টা করে। ঠিক তখনই গুন্ডারা অ্যাটাক করে এবং মারামারি শুরু হয়। ওয়েচিং একা পেরে উঠছিল না, তাই ঝাও নিজেও লড়াইয়ে নেমে পড়ে এবং এক গুন্ডাকে কষে লাথি মারে। মারামারির এক পর্যায়ে ঝাওয়ের হাতে হকি স্টিক দিয়ে আঘাত লাগে এবং সে ওয়েচিং এর গায়ের উপর পড়ে যায়। গুন্ডারা আবার তেড়ে আসছিল, কিন্তু সিকিউরিটি চলে আসায় তারা পালিয়ে যায়। ওয়েচিং ঝাওকে হসপিটালে নিয়ে যায় এবং একটা প্রাইভেট ওয়ার্ডে তার চিকিৎসার ব্যবস্থা করে। তাকে বাঁচানোর জন্য ওয়েচিং ঝাওকে ধন্যবাদ দেয় এবং টাকা দিতে চায়, কিন্তু ঝাও তা ফিরিয়ে দেয়। তখন ওয়েচিং বলে, টাকা না নিলে অন্য কিছু চাও, আমি দেব। ঝাও প্রথমে আবদার করে যে সে মিংচেং এর ইউনিভার্সিটিতে ভর্তি হতে চায়। ওয়েচিং বলে, এটা আমার হাতে নেই, অন্য কিছু চাও যা আমি করতে পারবো। তখন ঝাও বলে, তাহলে আমাকে আর্ট থিওরিতে পাশ করিয়ে দিন। ইউনিভার্সিটিতে আপনার অনেক চেনা জানা, অন্তত এটুকু তো করতে পারেন। কিন্তু ওয়েচিং রাজি না হয়ে ওখান থেকে চলে যায়। পরদিন জানা যায় যে ওয়েচিং লন্ডনের রয়্যাল কলেজ অফ আর্ট থেকে পিএইচডি করেছে। সে এখন কিছুদিনের জন্য ঝাওয়ের ইউনিভার্সিটিতে প্রফেসর হিসেবে যোগ দিয়েছে। সে ঝাওকে বলে, আমি তোমাকে থিওরি পড়তে সাহায্য করব যাতে তুমি অন্তত পরীক্ষায় পাশ করতে পারো। এই বলে সে ঝাওকে একটা পিপিটি স্লাইড বানানোর হোমওয়ার্ক দেয়। পরের দৃশ্যে ওয়েচিং ঝাওকে ক্লাবে ডাকে তার হোমওয়ার্ক চেক করার জন্য। ঝাও তার প্রেজেন্টেশনে সাংজনের পেইন্টিং নিয়ে কিছু থিওরি লিখেছিল। সে ওয়েচিং কে বলে, গত 5 বছর ধরে আমি সাংজনের পেইন্টিং এর অনেক বড় ফ্যান। এটা শুনে ওয়েচিং এর মেজাজ বিগড়ে যায়। আসলে আগে তারা দুজন একসাথে ছবি আঁকতো, কিন্তু টিচাররা সবসময় সাংজংয়েরই প্রশংসা করত, তাই সাংজনকে সে একদমই সহ্য করতে পারে না। ঝাওয়ের প্রতি তার অ্যালার্জি আছে কিনা তা পরীক্ষা করার জন্য সে আবারও তার কাছাকাছি যায়, কিন্তু এবারও তার শরীরে কোনো রিয়াকশন হয় না। পরদিন ঝাও খেয়াল করলো যে উপরের তলায় নিংয়ের রুম থেকে পানি চুইয়ে নিচে পড়ছে, কিন্তু অনেক ডাকাডাকি করলেও সে দরজা খুলছে না। তখন ঝাও আর ফেই ফেই বাড়ির পেছন দিক দিয়ে গিয়ে জানলা দিয়ে নিংয়ের রুমে ঢোকে। ভেতরে গিয়ে দেখে পুরো ঘর পানিতে ভেসে যাচ্ছে। পানি আসছিল বাথরুম থেকে, যেখানে নিং বাথটাবের ভেতর অজ্ঞান হয়ে পড়েছিল এবং বাথটাবের পানি একদম লাল হয়ে গিয়েছিল। দৃশ্যটা দেখে ঝাও আর ফেই ফেই তো ভয় অস্থির। তারা ভাবে ছেলেটা কি তবে আত্মহত্যা করলো, সুইসাইড? কিন্তু কাছে গিয়ে পরীক্ষা করে দেখলো ওটা রক্ত নয়, আসলে পেইন্টিং এর লাল রং। তারা দ্রুত অ্যাম্বুলেন্স ডাকে। ডাক্তার এসে জানান যে নিংয়ের শরীরে সুগার কমে গিয়েছিল এবং সে অনেক দিন ধরে কিছু খায়নি, তাই অজ্ঞান হয়ে গেছে। ডাক্তার তাদের নিংয়ের পরিবারের কাউকে খবর দিতে বলেন। ফেই ফেই আপাতত হসপিটালে নিংয়ের সাথে থাকে। ওদিকে ঝাও নিংয়ের ঘর পরিষ্কার করার সময় সেই যত্ন করে রাখা বাটির ভাঙা টুকরোগুলো খুঁজে পায়। হসপিটালে নিংয়ের অভিভাবক হিসেবে ওয়েচিং এর মা এসে উপস্থিত হন এবং নিজের পরিচয় দেন। তিনি ফেই ফেইকে ধন্যবাদ জানান। ফেই ফেই তখন বাটিটা ভেঙে ফেলার কথা স্বীকার করলে তিনি বুঝিয়ে বলেন নিং এই বাটিটার প্রতি খুব দুর্বল ছিল, কারণ তার দাদা, যিনি একজন নামকরা কোমর ছিলেন, তিনি নিজ হাতে এটি বানিয়েছিলেন। দাদার মৃত্যুর পর নিং কেবল ওই বাটিতেই খাবার খেত। বাটিটা ভেঙে যাওয়ায় সে নাওয়া খাওয়া বন্ধ করে দিয়েছে। তবে তার দাদা একরকম দুটো বাটি বানিয়েছিলেন, একটি নিং এর কাছে ছিল আর অন্যটি যে কার কাছে আছে তা কেউ জানে না। সব শুনে ঝাওয়ের মনে খুব অপরাধ বোধ কাজ করতে থাকে।
পরদিন ওয়েচিং হসপিটালে নিংকে দেখতে আসে। এরপর দেখা যায় সেই একই রকম দ্বিতীয় বাটিটা আসলে ওয়েচিং এর কাছে আছে। ফ্ল্যাশব্যাকে জানা যায় নিং এর মা আর দাদা মারা যাওয়ার পর ওয়েচিং এর বাবা মা তাকে দত্তক নিয়েছিলেন। ছোটবেলা থেকে নিং ওই বাটিটা কাউকে ছুঁতে দিত না। একদিন এক বাচ্চা ওটা হৃদে ছুঁড়ে ফেলে দেয়। বাটিটা উদ্ধার করতে গিয়ে নিং প্রায় ডুবে যাচ্ছিল, কিন্তু ওয়েচিং এর বাবা মা ভুল বুঝলেন। তারা ভাবলেন ওয়েচিং হিংসে করে ইচ্ছে করে বাটিটা ফেলে দিয়েছে। তারা ওয়েচিংকে অনেক বকাঝকা ও শাস্তি দেন, এমনকি বৃষ্টির মধ্যে বাইরে হাঁটু গেড়ে বসিয়ে রাখেন এবং তার বাবা তাকে থাপ্পড়ও মারেন। ওয়েচিং এর কথা তারা একবারও শুনেননি। সেই থেকে বাবা মায়ের সাথে ওয়েচিং এর সম্পর্ক তিক্ত হয়ে যায়, আর এই কারণে সে নিংকে একদমই সহ্য করতে পারে না। এদিকে ঝাও আঠা দিয়ে বাটিটা জোড়া দেওয়ার আপ্রাণ চেষ্টা করছিল, কিন্তু পারছিল না। ইন্টারনেটে খুঁজে সে এমন একটা অ্যান্টিক শপের খোঁজ পায় যেখানে পুরনো বাটি ঠিক করা হয়। পরদিন সেখানে গিয়ে সে অবাক হয়ে দেখে যে দোকানটি আসলে ওয়েচিং এর। ঝাও রিকোয়েস্ট করে, দয়া করে আমার বন্ধুর এই বাটিটা ঠিক করে দেন, ওটা ওর কাছে খুব দামি। ওয়েচিং সুযোগ বুঝে শর্ত দেয়, বিনিময়ে ঝাওকে তার গার্লফ্রেন্ড হতে হবে। ঝাও সরাসরি মানা করে দেয়। তখন ওয়েচিং দ্বিতীয় প্রস্তাব দেয়, তাকে একটি কিস করতে হবে। অনেক ভেবেচিন্তে ঝাও শেষমেশ গালে একটা কিস করতে রাজি হয়, কিন্তু এর ফলে তার শরীরে কোনো রিয়াকশন হয় না। এরপর ওয়েচিং বাটিটা ঠিক করতে নিয়ে যায়। পরে ওয়েচিং তার মায়ের সাথে দেখা করতে গেলে দেখে মা এখনো নিংকে নিয়ে ব্যস্ত, কারণ সে কিছু খাচ্ছে না। মা হন্য হয়ে বাটিটা খুঁজছিলেন। ওয়েচিং তখন তার মাকে জিজ্ঞেস করে, আপনার কি এই বাটিটা চাই? মা বাটিটা ফেরত চাইলে ওয়েচিং আবার রেগে যায়। নিংয়ের প্রতি মায়ের এই অন্ধ টান দেখে সে রাগে বলে ওঠে, ওর যদি এই বাটিটা লাগে তবে ওকে নিজে এসে আমার কাছে ক্ষমা চাইতে হবে এবং মাথা নত করতে হবে। এই বলে ওয়েচিং এক ক্লাবে গিয়ে নিজের বাবা মায়ের অবহেলার কথা ভেবে প্রচুর মদ খায়। ঠিক ওই সময়ে সেখানে রেন হাজির হয়। ওয়েচিং তাকে সোজাসুজি বলে দেয়, আমি জানি ওই দিন ক্লাবে আমার উপর যে হামলা হয়েছিল সেটার পেছনে তোমারই হাত ছিল। খবরদার আর কখনো এরকম কিছু করার চেষ্টা করবে না। সে আরো যোগ করে, আমি আমার নতুন গার্লফ্রেন্ড পেয়ে গেছি, তাই এখন থেকে আমাকে আর ফলো করা বন্ধ করো। রেন অবাক হয়ে জিজ্ঞেস করে, কে সেই মেয়ে? তখন ওয়েচিং তাকে ঝাওয়ের ছবি দেখায়। ছবিটা দেখে রেন পুরো শকড হয়ে যায়। পরদিন বাটিটা মেরামত হয়ে ফিরে আসে। ওয়েচিং ঝাওকে তার বাসায় ডাকে বাটিটা নেওয়ার জন্য। ঝাও খুব খুশি মনে বাটিটা আনলক করে, কিন্তু বাটিটা দেখা মাত্রই ওয়েচিং বুঝতে পারে এটা আসলে নিংয়ের বাটি। রাগের মাথায় সে বাটিটা হাত থেকে ফেলে ভেঙে ফেলে। এটা দেখে ঝাও রাগে ফেটে পড়ে। তখন ওয়েচিং বলে, আমার কাছে হুবহু একই রকম আরেকটা বাটি আছে। আসলে ওয়েচিং বাটিটা নিংয়ের বাবার এক নিলাম থেকে কিনেছিল। সেই বাটিটা দেওয়ার বদলে ওয়েচিং ঝাওয়ের কাছে একটা বিচিত্র আবদার করে। সে ঝাওকে বলে, তোমার দুই হাত পেছনে রাখো আর চোখ বন্ধ করো। ঝাও তাই করে। তখন ওয়েচিং হুট করে ঝাওকে কিস করে বসে। আসলে সে আবারও পরীক্ষা করে শিওর হতে চেয়েছিল যে ঝাওয়ের সাথে এত ঘনিষ্ঠ স্পর্শেও তার অ্যালার্জি হচ্ছে কিনা। ঝাও নড়াচড়া করতে পারছিল না, কারণ একটু নড়লেই দামি বাটিটা পড়ে যেত। সে কোনো মতো পিছিয়ে গিয়ে বাটিটা টেবিলের উপর রাখে এবং ওয়েচিংকে জোরে একটা ধাক্কা দেয়। ধাক্কা খেয়ে ওয়েচিং তার দামি সব অ্যান্টিক কালেকশনের উপর গিয়ে পড়ে এবং সবকিছু ভেঙে চুরমার হয়ে যায়। ঝাও ভয় পেয়ে ওখান থেকে পালিয়ে যায়, কিন্তু ওয়েচিং সেই ভাঙা জিনিসের ছবি তুলে ঝাওকে পাঠিয়ে দেয় এবং বলে, তুমি আমার এত দামি সব জিনিস ভেঙেছো, এখন এগুলোর দাম চুকিয়ে দাও। এগুলোর দাম ছিল কয়েক মিলিয়ন টাকা। ঝাও তো চিন্তায় অস্থির হয়ে পড়ে। তবে সে দমে না গিয়ে বাটিটা নিয়ে নিংয়ের কাছে যায়। বাটিটা দেখে নিং খুশি হয়ে অবশেষে খাবার খেতে শুরু করে। এটা দেখে তার মা, ওয়েচিং এর মা, অনেক খুশি হন। তিনি ঝাওকে ধন্যবাদ জানান এবং জোর করে বেশ কিছু টাকা দেন। তিনি আরো বলেন, ভবিষ্যতে তুমি নিংয়ের দেখাশোনা করলে আমরা তোমাকে বেতনও দেব। ঝাও প্রথমে না বললেও পরে পরিস্থিতির চাপে পড়ে টাকাগুলো নেয়। এরপর ঝাও যখন সেই ভাঙা অ্যান্টিক জিনিসগুলোর আসল দাম জানতে পারে তার মাথায় আকাশ ভেঙে পড়ে। সেভাবে এত টাকা আমি কোথায় পাবো? ঠিক তখনই তার ফোনে স্কলারশিপের টাকা আসার মেসেজ আসে। এদিকে ওয়েচিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে জানায় যে নিং হসপিটাল থেকে ছাড়া পেয়ে তার বাবার পূর্ণ স্টুডিওতে থাকতে শুরু করেছে। আসলে নিং আর ঝাও
যেখানে থাকে সেটা ওয়েচিং এর বাবার স্টুডিও ছিল। ওয়েচিং রেগে গিয়ে বলে আমার বাবার বাড়িতে থাকার ওর কোনো অধিকার নেই। সে অ্যাসিস্ট্যান্টকে কিছু নির্দেশ দিয়ে ঝাও এর সাথে দেখা করতে যায়। ঝাও তার স্কলারশিপের সব টাকা ওয়েচিংকে ফেরত দেয় এবং কথা দেয় যে সে বাকি টাকাও শোধ করে দেবে। ওয়েচিং হাসলে বলে এভাবে টাকা শোধ করতে তোমার কয়েক জন্ম লেগে যাবে। তোমার না আছে কোনো চাকরি আর এত ঋণের বোঝা মাথায় নিয়ে কেউ তোমাকে বিয়েও করবে না। তবে একটা উপায় আছে, আমার সাথে একটা চুক্তিতে সই করো। সে আরো বলে চুক্তি অনুযায়ী তুমি আমার সব হুকুম মানবে এবং আমার অ্যাসিস্ট্যান্ট হিসেবে কাজ করবে। বিনিময়ে আমি তোমাকে অনেক বেশি বেতন দেব, যা দিয়ে তুমি সহজেই ঋণ শোধ করতে পারবে। সে ঝাউকে একদিন সময় দেয় ভাবার জন্য। রাগে কাঁপতে কাঁপতে ঝাও ওয়েচিংকে থামিয়ে বলে আপনি আমার অনুমতি ছাড়া আমাকে জোর করে কিস করেছেন, এটার দায়িত্ব আপনাকে নিতে হবে। ওয়েচিং উত্তর দেয় আরে ওটা তো জাস্ট একটা ছোট এক্সপেরিমেন্ট ছিল। আচ্ছা ওটাই কি তোমার প্রথম কিস ছিল? ঝাও এই প্রশ্ন এড়িয়ে যায়। তখন ওয়েচিং বলে ঠিক আছে, এই কিসের বদলে আমি তোমার অর্ধেক ঋণ মাফ করে দিলাম, ঠিক আছে, বাকিটা এখন শোধ করো। পরের দৃশ্যে দেখা যায় ওয়েচিং নিংকে ওই বাড়ি থেকে বের করে দেওয়ার সব ব্যবস্থা করে ফেলেছে। নিং বাড়ি ফিরে সে আর ঘরে ঢুকতে পারছে না, কারণ বাড়ির মালিক পাসওয়ার্ড বদলে দিয়েছে। ঠিক ওই মুহূর্তে নিং এর মোবাইলে একটা মেসেজ আসে যে তাকে এখনই বাড়ি ছাড়তে হবে। নিং তখন ফেই ফেইকে জিজ্ঞেস করে গতবার তোমরা কিভাবে আমার ঘরে ঢুকেছিলে? ফেই ফেই তাকে পেছনের রাস্তাটা দেখিয়ে দেয়। নিং চুপি চুপি উপরে গিয়ে তার সব জিনিসপত্র আর পেইন্টিং গুলো একটা ট্রলিতে গুছিয়ে নিচে নেমে আসে, কিন্তু এখন তার যাওয়ার কোনো জায়গা নেই। তাই সে নিরুপায় হয়ে একটা চিলড্রেন পার্কে গিয়ে বসে থাকে। যাও তাকে ওভাবে বসে থাকতে দেখে বুঝতে পারে যে বাড়িওয়ালা তাকে বের করে দিয়েছে। নিং এর জন্য খারাপ লাগায় যাও তাকে নিজের অ্যাপার্টমেন্টে নিয়ে আসে। সেখানে নিং তাকে সব খুলে বলে। বাসায় ফিরে যাও সবাইকে জানায় নিং এর দেখাশোনা করার জন্য আমি টাকা পেয়েছি। তাই সবাই মিলে সিদ্ধান্ত নেয় যে নিং এখন থেকে তাদের সাথেই থাকবে। এদিকে দেখা যায় ঝাওয়ের পরিবারের আর্থিক অবস্থাও খুব একটা ভালো না। সে বিভিন্ন পার্ট টাইম কাজ করে বাড়িতে টাকা পাঠায়। স্কলারশিপের টাকা পাওয়ার পরেও তার টানাটানি হচ্ছিল, তার উপর এখন কয়েক মিলিয়নের ঋণের বোঝা। এসব ভেবে সে নিজের কপালকে দোষ দিতে থাকে। ঠিক তখনই নিং তার দরজায় টোকা দিয়ে বলে আমার খুব খিদে পেয়েছে। ঝাও তাকে নুডলস রান্না করে দেয়। পরদিন ঝাও ওয়েচিং এর অফিসে গিয়ে বলে আমি চুক্তিতে রাজি, কারণ তার পরিবারের জন্য টাকার খুব দরকার ছিল। ওয়েচিং হ্যান্ডশেক করে চুক্তিটা পাকাপোক্ত করে এবং ঝাওকে নিজের দিকে টেনে নিয়ে বলে এখন থেকে তোমাকে সবসময় আমার সাথেই থাকতে হবে। চুক্তি সই হওয়ার পর ওয়েচিং তাকে প্রথম কাজ দেয়, তার সাথে একটা পার্টিতে যেতে হবে। তার আগে পার্টিতে আসা সব মেহমানদের নাম আর পরিচয় ঝাওকে মুখস্থ করতে হবে। পরের দিন ঝাও ওয়েচিংকে জানায় যে নাম মুখস্থ করতে গিয়ে সারা রাত সে কিছু খায়নি আর ঠিক মতো ঘুমাতেও পারেনি। কিন্তু ওয়েচিং নির্বিকার ভাবে বলে যাদের নাম মুখস্থ করেছো তাদের সাথে আমার কোনো কাজ নেই, তোমার আসল কাজ হলো ওই পার্টি থেকে সুজাইকে খুঁজে বের করা। সুজাই একটা বড় ফ্যাশন কোম্পানির মালিক, কিন্তু কেউ জানে না সে দেখতে কেমন। ওয়েচিং নিজেও ঝাওয়ের মেকআপ করে দেয় এবং তার জন্য একটা ভীষণ দামি ড্রেস পছন্দ করে। এরপর তারা দুজনে পার্টিতে যায়। সেখানে ঝাও পাগলের মতো সুজাইকে খুঁজতে থাকে। হঠাৎ একজনের সাথে তার ধাক্কা লাগে। ওই মহিলা যিনি আসলে সুজাই খুব ভদ্রভাবে ঝাওয়ের সাথে কথা বলেন। ঝাও মিলিয়ে দেখে মহিলার সব তথ্য সুজাইয়ের সাথে মিলে যাচ্ছে। সে তাকে ফলো করতে শুরু করে, কিন্তু হিল জুতো পরে হাঁটতে তার খুব কষ্ট হচ্ছিল। এর মধ্যে এক লোক ঝাওয়ের ড্রেস দেখে চিনে ফেলে এবং বলে এটা তো ওয়েচিং দের ফ্যামিলির ড্রেস, তুমি কি ওয়েচিং এর গার্লফ্রেন্ড? লোকটি নিজের পরিচয় দেয় যে সে ওয়েচিং এর চাচা। জেনও ওই পার্টিতে এসেছিল, সেও অনেকটা সুজাইয়ের মতো ড্রেস পরে ওয়েচিং এর পেছনে ঘুরঘুর করছিল। ওয়েচিং তাকে পাত্তা না দিয়ে বলে ওই মেয়েটি মানে ঝাও তোমার চেয়েও দেখতে বেশি সুন্দর। রেন জেগে গিয়ে ইচ্ছে করে সুজাইয়ের ড্রেসে পাড়া দেয়, ফলে ড্রেসটা ছিঁড়ে যায়। রেন ঢং করে সরি বলে। সবাই যখন সুজাইয়ের দিকে তাকিয়েছিল তখন ওয়েচিং বুদ্ধি করে তার ছেঁড়া ড্রেসটাকে চমৎকার একটা স্টাইলে ডিজাইন করে দেয়। ওয়েচিং এর এই কাজে সুজাই ভীষণ মুগ্ধ হয়। তিনি তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করেন ওয়েচিং এর ব্যাপারে। অ্যাসিস্ট্যান্ট জানায় ইনি সেই মিস্টার ওয়েচিং যার সাথে আপনি দেখা করতে চেয়েছেন।
ছিলেন। অন্যদিকে ওয়েজিং এর চাচা ঝাওয়ের সাথে অভদ্রতা করছিল। ওয়েজিং সেখানে গিয়ে তার চাচাকে ধাক্কা দিয়ে সরিয়ে দেয় এবং ঝাও ওই লোকটাকে কষে একটা থাপ্পড় মারে। তখন জানা যায় চাচার সাথে ওয়েজিং এর সম্পর্ক খুব খারাপ। এরপর ওয়েজিং ঝাওকে কোলে তুলে ওখান থেকে নিয়ে যায় এবং বলে যে ঝাও ঠিক সময়ে সুজয়ের খবর দেওয়ায় সে তাকে সাহায্য করতে পেরেছে। সে আশা করে এতে সুজয়ের কোম্পানি তার সাথে কাজ করতে রাজি হবে। ওয়েজিং এখন ঝাওয়ের লাইফস্টাইল বদলে দেয়। সে ঝাওকে নামি দামি পোশাক পাঠাতে থাকে কারণ ঝাওকে সবসময় তার সাথে থাকতে হয়। সব জায়গায় তাদের একসাথে দেখে ইউনিভার্সিটিতে রটে যায় যে ঝাও আসলে ওয়েজিং এর গার্লফ্রেন্ড। এসব গসিপ আর নেতিবাচক প্রচার ঠেকাতে ইউনিভার্সিটি কর্তৃপক্ষ সাময়িকভাবে তাদের দুজনকে সাসপেন্ড করে শুধুমাত্র এসব গসিপের জন্য। ঝাও খুব দুশ্চিন্তায় পড়ে যায় আর ওয়েজিং রেগে আগুন হয়ে যায়। পরের দৃশ্যে দেখা যায় ওয়েজিং জানতে পেরেছে যে সুজয় আসলে সাং রং এর অর্থাৎ নিং এর পেইন্টিং খুব পছন্দ করেন এবং তাকে ডিজাইনার হিসেবে নিয়োগ দিতে চান। এটা শুনে ওয়েজিং আরো খেপে যায় যে নিং বারবার তার কাজের মাঝখানে চলে আসছে। তবুও ব্যবসার খাতিরে ওয়েজিং নিং এর সাথে কথা বলতে যায়। সে নিংকে গিয়ে সরাসরি বলে তোমাকে আমাদের সাথে ডিজাইনার হিসেবে কাজ করতে হবে। ওয়েজিং নিংকে গিয়ে কড়া গলায় বলে তোমার পেইন্টিং এখন খুব চলছে, সবাই তোমাকে কাজ দিতে চাইবে। আমার মা অলরেডি তোমার হয়ে একটা কন্ট্রাক্ট পেপারে সই করেছেন, তাই এখন থেকে কোম্পানির ভালোর জন্য তোমাকে আমার সব কথা শুনতে হবে। সে আরো হুমকি দেয় যদি না শুনো তবে আমার মা তোমার অতীতের যেসব গোপন কথা লুকিয়ে রেখেছেন আমি সেগুলো সবার সামনে ফাঁস করে দেব। পরের দৃশ্যে দেখা যায় ঝাওয়ের শরীর খুব খারাপ হয়ে পড়েছে। সে বাসায় একদম একা ছিল। সে তার বান্ধবী ফেই ফেইকে ফোন দেয় কিন্তু ফেই ফেই তখন একটা শপিং মলে ছিল। ফেই ফেই তার বয়ফ্রেন্ডের মাধ্যমে ঝাওয়ের জন্য মেডিসিন পাঠায় কিন্তু ওই ছেলেটা বাসায় এসে ঝাওয়ের সাথে খুব অভদ্রতা শুরু করে। ঠিক সেই মুহূর্তে নিং সেখানে এসে ঝাওকে বাঁচায়। এরপর নিং যখন সব জানতে পারে সে ঝাওকে সতর্ক করে দেয় একবার ভেবে দেখো তুমি কিভাবে ওয়েজিং এর ঋণে আটকা পড়লে। লোকটা খুব চালাক, ওর চাল থেকে সাবধানে থেকো, ঠিক আছে? নিং এর কথা শুনে ঝাও ইন্টারনেটে ওয়েজিং এর সেই ভাঙা অ্যান্টিক জিনিসগুলো নিয়ে সার্চ দেয়। সে অবাক হয়ে দেখে যেসব দামি জিনিস সে ভেঙেছে বলে জানতো সেগুলো এখন একটা প্রদর্শনীতে সাজানো আছে। যাও বুঝতে পারে ওয়েজিং তাকে ভুয়া বা নকল অ্যান্টিক দেখে ফাঁসিয়েছিল। রাগে কাঁপতে কাঁপতে যাও ওয়েজিং এর কাছে গিয়ে চিৎকার করে বলে আপনি আমাকে নকল জিনিস দেখে ফাঁদে ফেলেছেন। সে তাদের সেই কাজের চুক্তিপত্রটা ছিঁড়ে টুকরো টুকরো করে ফেলে। ওয়েজিং তখন ফুল পাল্টে বলে আমি তোমাকে প্রমোশন দিচ্ছি, এখন থেকে তুমি আমার অ্যাসিস্ট্যান্ট নও, আমার গার্লফ্রেন্ড, কারণ তুমি আমার কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ। যাও রেগে গিয়ে বলে স্বপ্ন আমি আপনার গার্লফ্রেন্ড হব না। এই বলে সে ওখান থেকে চলে আসে। ওয়েজিং পেছন থেকে বলে তুমি যাই করো না কেন আমার থেকে দূরে যেতে পারবে না। এরপর ঝাও ক্লাসে যাওয়ার অনুমতি পায় কিন্তু ইউনিভার্সিটিতে তাকে নিয়ে আজে বাজে কথা থামে না। এর মধ্যে মিংচেন ঝাওয়ের ক্রাশ ঝাওকে একটা খুব বুদ্ধিমান মেয়ের গল্প শোনায় কিন্তু সে তার নাম জানে না। মিংচেন অন্য একটা মেয়েকে নিয়ে এত সিরিয়াস এটা দেখে ঝাওয়ের মন খুব খারাপ হয়ে যায় কিন্তু বাসায় ফিরে সে আরো বড় ধাক্কা খায়। দেখে ওয়েজিং তার জন্য এক গাদা উপহার আর ফুল পাঠিয়েছে। ঝাও ফোন করে বলে এসব আপনার ওই গার্লফ্রেন্ডকে পাঠান। ওয়েজিং জবাব দেয় আমার গার্লফ্রেন্ডের জন্যই তো পাঠিয়েছে। ঝাও হুমকি দেয় এসব ফেরত না নিলে আমি সব ডাস্টবিনে ফেলে দেব। ওয়েজিং বলে এখন থেকে ওসব তোমার, তুমি যা ইচ্ছা করতে পারো। ঝাওয়ের ফুল খুব প্রিয় ছিল তাই সে ওগুলো ফেলে না দিয়ে একটা ফুলের দোকানে দিয়ে আসতে রওনা হয়। এদিকে ওয়েজিং ঝাওয়ের আংটিতে কিছু একটা খুঁজে পায় তাই সে তার সাথে দেখা করতে আসে। সে দেখে ঝাও সাইকেলে করে ফুল নিয়ে যাচ্ছে। ওয়েজিং তার গাড়ি নিয়ে পিছু নেয়। ঝাও তাকে ফুলগুলো নিয়ে যেতে বললে ওয়েজিং তার একদম কাছে চলে আসে। ঝাও ঘাবড়ে গিয়ে সাইকেলের ক্যারিয়ারের উপর পড়ে যায়। ওয়েজিং তাকে ওভাবে সাইকেলে বসিয়ে নিয়ে যেতে থাকে। অন্যদিকে ফেই ফেই নিং এর স্কেচ বইয়ে ঝাওয়ের ছবি দেখতে পায়। সে নিংকে জিজ্ঞেস করে তুমি কি ঝাওকে পছন্দ করো? নিং কনফিউজড হয়ে যায় এবং কিছুই বলে না। এদিকে ওয়েজিং ঝাওকে নিয়ে ফুলের দোকানে যায় এবং মানুষকে বিনামূল্যে ফুল বিলিয়ে দেয়। এরপর সে ঝাওকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। ঝাও চিৎকার করে বলে আমাকে নামান কিন্তু ওয়েজিং শুনেনি। ঝাও যখন তাকে মারতে শুরু করে ওয়েজিং ভারসাম্য হারিয়ে ফেলে এবং দুজনেই মাটিতে পড়ে যায়। পড়ার সাথে সাথে তাদের মধ্যে একটা অনাকাঙ্ক্ষিত কিস হয়ে যায়। ঝাও তাকে ধাক্কা দিয়ে সরিয়ে বলে সব আপনার দোষ, আপনি বাড়াবাড়ি না করলে এটা হতো না। সে একটা ব্রেঞ্চে গিয়ে বসে পড়ে। ওয়েজিং অবশ্য এই ঘটনার জন্য বেশ খুশি ছিল। সে ঝাওয়ের কাছে গিয়ে তার চোট পরীক্ষা করতে চায় এবং বলে চলো হসপিটালে যাই। ঝাও রাজি হয় না। তখন ওয়েজিং
বলে ঠিক আছে বাসায় গিয়ে রেস্ট নাও। ঝাও তিতকুটে গলায় বলে সবাই আপনার মতো ভাগ্যবান না, আমাকে পায়ে হেঁটে ইউনিভার্সিটিতে যেতে হবে। ওয়েচিং বলে তুমি চাইলে আমি তোমার জন্য ড্রাইভার পাঠিয়ে দেব যদি তুমি আমার গার্লফ্রেন্ড হও। ঝাও আবারও মানা করে দেয়। তখন ওয়েচিং বলে আচ্ছা ঠিক আছে তাহলে আমরা অন্তত ফ্রেন্ড তো হতে পারি তাই না। এই বলে সে ঝাওয়ের আংটিটা তাকে ফেরত দেয়। পরের দৃশ্যে দেখা যায় ঝাও আবার সেই ক্লাবে কাজ করতে গিয়েছে কারণ তার বাড়িতে টাকা পাঠানো খুব দরকার। সেখানে কাজ করার সময় ওয়েচিং আড়াল থেকে শুনতে পায় যে ঝাওয়ের কাছে এমনকি রাতের খাবারের টাকাও নেই। পরদিন ওয়েচিং আবার ঝাওয়ের বাসায় কিছু জিনিস পাঠায়। ঝাও তাকে ফোন করে ধরলে ওয়েচিং বাহানা করে বলে সে এখন খুব ব্যস্ত। সে বলে তোমার যদি কিছু বলার থাকে তবে আমার অফিসে এসে দেখা করো। ঝাও বাধ্য হয়ে তার অফিসে যায় কিন্তু ওয়েচিং তাকে কথা বলার সুযোগই দেয় না। সে ঝাওয়ের জন্য প্রচুর খাবার নিয়ে আসে। ঝাওয়ের খুব খিদে পেয়েছিল কিন্তু সে নিজেকে সামলে নিয়ে বলে আমি আপনার এইসব খাবারে ভুলবো না, এসব এখান থেকে নিয়ে যান। এই বলে সে ওখান থেকে চলে আসে। ঝাও চলে আসার পর ওয়েচিং তার অ্যাসিস্ট্যান্টকে জিজ্ঞেস করে ও কি রেগে গেল, এখন আমার কি করা উচিত। অ্যাসিস্ট্যান্ট পরামর্শ দেয় যে তার ক্ষমা চাওয়া উচিত। ওয়েচিং সাথে সাথে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে এবং ঝাওকে খুঁজে বের করে তাকে সরি বলে। ঝাও তো আকাশ থেকে পড়ে কারণ এই প্রথম ওয়েচিং তাকে সরি বলল। ওয়েচিং বুঝিয়ে বলে আমি তোমাকে সাহায্য করতে চেয়েছিলাম, ওই বক্সগুলোতে আসলে 1 মাসের বাজার সদাই ছিল কারণ আমি জানতাম তোমার কাছে খাওয়ার মতো টাকাও নেই। দামি কোনো উপহার না দিয়ে প্রয়োজনীয় জিনিস দেওয়ায় ঝাও এবার খুব একটা রাগ করলো না, উল্টো সে প্রথমবারের মতো ওয়েচিংকে থ্যাঙ্কস দিল। পরের দিন ঝাওয়ের লেকচার ছিল কিন্তু তার দেরি হয়ে যাচ্ছিল। সে হন্তদন্ত হয়ে বাইরে বেরিয়ে দেখে ওয়েচিং একটা সাইকেল নিয়ে তার জন্য দাঁড়িয়ে আছে। ওয়েচিং তাকে ইউনিভার্সিটিতে নামিয়ে দিয়ে যায়। তারপর ঝাওয়ের 1 ঘন্টা দেরি হয়ে যায়। ওয়েচিং তখন ঝাওয়ের ভাঙা ফোনের দিকে তাকিয়ে বলে তোমার ফোনের সময় 1 ঘন্টা এগিয়ে আছে। সে ঝাওয়ের ফোনটা নিজের কাছে রেখে দেয় এবং তাকে একটা দামি ঘড়ি পরিয়ে দেয়। তবে সে মিথ্যা বলে যে এটা একটা সাধারণ লোকাল ঘড়ি। ঝাও মনে মনে ভাবে এত বড় কোম্পানির মালিক হয়েও লোকটার কি সকালে কোনো কাজ নেই যে আমার বাসার সামনে দাঁড়িয়ে থাকে। বাসায় ফেরার পর ফেই ফেই ঝাওয়ের হাতের ঘড়িটা দেখে চিনে ফেলে। সে চমকে গিয়ে বলে এই ঘড়ির যা দাম এটা বেচলে আমরা এই পুরো বাড়িটা কিনে ফেলতে পারবো। সে তোকে এত দামি ঘড়ি দিয়েছে মানে সে শুধু বন্ধু হতে চায় না, তার অন্য কোনো মতলব আছে। যাও তখন বাজারের টাকা আর ঘড়িটা নিয়ে ওয়েচিংকে ফেরত দিতে চায়। সে ওয়েচিংকে পরিষ্কার জানিয়ে দেয় আমি আপনার সাথে আর ফ্রেন্ডশিপ রাখতে চাই না। ঠিক তখনই ঝাওয়ের মায়ের ফোন আসে। মা কান্নাকাটি করে জানান পাওনাদাররা আবার বাড়িতে চড়াও হয়েছে। আসলে ঝাওয়ের বাবা তার নামে অনেক টাকা লোন নিয়ে ব্যবসা শুরু করেছিলেন কিন্তু সেই ব্যবসা লাটে উঠেছে। ঝাও চিন্তায় পড়ে যায়। ওয়েচিং এর অ্যাসিস্ট্যান্ট তাকে তার ব্যাগটা এগিয়ে দেয়। ঝাও দ্রুত তার অ্যাপার্টমেন্টে গিয়ে প্রয়োজনীয় কিছু জিনিস গুছিয়ে বাড়ি চলে যায়। সেখানে গিয়ে সে আরো বড় ধাক্কা খায়। ঝাও জানতে পারে ইন্টারনেটে ওয়েচিং আর ঝাওকে নিয়ে খবর বেরোনোর পর তার বাবা ওয়েচিং এর নাম ভাঙিয়ে আরো অনেক টাকা লোন নিয়েছেন। কিছু গুন্ডা টাকা আদায়ের জন্য বাড়িতে এসে হুমকি দিতে শুরু করে। ঝাও বলে আমার কাছে কোনো টাকা নেই। গুন্ডারা খেপে গিয়ে বলে ওয়েচিং তোর বয়ফ্রেন্ড আর তুই বলছিস টাকা নেই। তারা ঝাওয়ের ব্যাগ তল্লাশি করতে 1 গাদা টাকা বেরিয়ে আসে। ঝাও নিজেও জানতো না এই টাকা ব্যাগে কোত্থেকে এলো। গুন্ডারা টাকাগুলো নিয়ে বলে বাকি অর্ধেক টাকাও জলদি জোগাড় কর। মা তাকে ওয়েচিং এর ব্যাপারে জিজ্ঞেস করলে ঝাও বলে তার সাথে আমার ওরকম কোনো সম্পর্ক নেই। ঝাও বুঝতে পারে ওয়েচিং এর সাথে তার দেখা করা দরকার। ওদিকে ফেই ফেই ইন্টারভিউতে যাওয়ার সময় বসকে ইমপ্রেস করার জন্য ঝাওয়ের কাছ থেকে ওই দামি ঘড়িটা একদিনের জন্য চেয়ে নেয়। ঝাও ওয়েচিং এর কাছে গিয়ে টাকার কথা জিজ্ঞেস করলে ওয়েচিং অকপটে স্বীকার করে যে সে ঝাওয়ের ফোনের কথা আড়ি পেতে শুনেছিল। ঝাওয়ের টাকার দরকার হতে পারে ভেবেই সে ব্যাগের টাকাটা রেখে দিয়েছিল। ঝাও তাকে ধন্যবাদ জানায় এবং সব টাকা শোধ করার প্রতিজ্ঞা করে। ওয়েচিং আবার সুযোগ বুঝে বলে আমার সাথে চুক্তিতে রাজি হলে তোমাকে আর টাকা শোধ করতে হবে না, তোমাকে শুধু আমার গার্লফ্রেন্ড হতে হবে। ঝাও আবারও মানা করে দেয়। তখন ওয়েচিং একটা ব্ল্যাঙ্ক চেক সই করে দিয়ে তাকে বলে তোমার যত টাকা লাগে এখানে লিখে নাও। ঝাও অপমানে জ্বলে ওঠে এবং চেকটা ওয়েচিং এর মুখে ছুঁড়ে মেরে চলে আসে। ওয়েচিং হাসি মুখে বলে দেখি কতদিন না বলে থাকতে পারো। অন্যদিকে ফেই ফেই ইন্টারভিউ দিতে গিয়ে ওয়েচিং এর চাচার কোম্পানিতে পৌঁছায়। সিসিটিভিতে ঘড়িটা দেখে চাচা চিনে ফেলেন যে এটা একটা লিমিটেড এডিশন ঘড়ি। তিনি ভাবেন ওয়েচিং নিশ্চয়ই নতুন কোনো গার্লফ্রেন্ড জুটিয়েছে, তাই তিনি ফেই ফেইকে কোনো ইন্টারভিউ ছাড়াই চাকরি দিয়ে দেন। এর মধ্যে ওয়েচিং এর ইশারায় ঝাওকে ওই ক্লাব থেকে বের করে দেওয়া হয়। ক্লাব থেকে বেরোনোর সময় ঝাও সেই 2 গুন্ডাকে নিজেদের মধ্যে কথা বলতে
বলতে শুনে তারা বলছিল প্রেসিডেন্ট ওয়েচিং যখন ঝাওয়ের বাবার সব লোন শোধ করে দিয়েছেন তবে তিনি আমাদের কেন আলাদা করে টাকা দিলেন ওর পরিবারকে ভয় দেখানোর জন্য। এই কথা শুনে ঝাওয়ের মাথায় রক্ত উঠে যায়। সে বুঝতে পারে ওয়েচিং তাকে বেশ আষ্টে বিষ্টে ধরেছে বসে আনার জন্য। সে গুন্ডা দুটোকে কষে মার দিয়ে সব কথা স্বীকার করিয়ে নেয়। এরপর ঝড়ের বেগে ওয়েচিং এর অফিসে গিয়ে সে তার উপর ফেটে পড়ে। ওয়েচিং নির্লজ্জের মতো বলে, তুমি যদি আমার গার্লফ্রেন্ড হতে রাজি হতে তবে আমাকে এসব করতে হতো না। ঝাও কড়া হুঁশিয়ারি দিয়ে বলে, আমার পরিবারকে আর একবারও বিরক্ত করলে আপনার ফল ভালো হবে না। এই বলে সে যখন চলে যেতে নেয় ওয়েচিং তাকে থামিয়ে বলে, যতক্ষণ না তুমি আমার গার্লফ্রেন্ড হচ্ছ আমি হাল ছাড়বো না। ঝাওয়ের রাগ চরমে উঠলে সে ওয়েচিংকে খুশি মারতে যায় কিন্তু অ্যাসিস্ট্যান্ট মাঝখানে এসে তাকে বাঁচিয়ে নেয়। ঝাও গজগজ করতে করতে চলে যায় কিন্তু বিপদ একা আসে না। ইউনিভার্সিটি থেকে ফোন আসে যে তার এবছরের বেতন বাকি, দ্রুত শোধ না করলে সমস্যা হবে। চাকরি নেই, হাতের টাকাও নেই। ঝাও দিশেহারা হয়ে পড়ে। তখন ক্লাবের ম্যানেজার তাকে অন্য একটা ক্লাবে কাজের ব্যবস্থা করে দেয়। সেখানে ওয়েচিং এর চাচাও উপস্থিত ছিলেন। এক ভিআইপি ক্লায়েন্ট ঝাওকে অনেক টাকার বিনিময়ে মদ খাওয়ার অফার দেয়। টাকার খুব দরকার থাকায় ঝাও রাজি হয়। ওয়েচিং এর চাচা চুপি চুপি সেই ভিডিও রেকর্ড করে ওয়েচিং কে পাঠিয়ে দেয়। নিং যখন এটা জানতে পারে সে সাথে সাথে ঝাওকে খুঁজতে বের হয়। সেখানে ওয়েচিং এসে ঝাওয়ের হাত থেকে গ্লাস কেড়ে নেয় এবং তার নেশা ছাড়ানোর জন্য বমি করায়। কিন্তু ঝাও তার উপর খেপে গিয়ে বলে, আপনার কারণে আমার হাত থেকে এতগুলো টাকা বেরিয়ে গেল। সব খারাপ কিছুর পেছনে আপনি দায়ী। আপনি আমার চাকরি খেয়েছেন, আমার পরিবারকে হেনস্থা করেছেন। দয়া করে আমার থেকে দূরে থাকুন। ঝাও ভুল করে ছেলেদের চেঞ্জিং রুমে ঢুকে পড়লে ওখানকার ম্যানেজার তাকে একা পেয়ে হেনস্থা করার চেষ্টা করে। ওয়েচিং এসে তাকে বাঁচালেও ঝাও তাকে ফ্রড মনে করে আর মনে করে এটাও হয়তো ওয়েচিং এর কোনো সাজানো নাটক, নিজেকে হিরো প্রমাণ করার জন্য। সে রাগে বলে দেয় সে আর কখনো ওয়েচিং এর মুখ দেখতে চায় না। নিং আর ফেইফে এসে ঝাওকে বাসায় নিয়ে যায়। অন্যদিকে ওয়েচিং খুব অপরাধ বোধে ভুগতে থাকে। ঝাও যখন টাকার জন্য হন্য হয়ে কাজ খুঁজছিল তখন নিং তাকে একটা আর্ট গ্যালারির কার্ড দেয়। সে জানায় তার আন্টি ফিরে এসেছেন এবং সেখানে কাজ করলে ঝাওয়ের সব সমস্যার সমাধান হবে। ঝাও সেখানে গিয়ে চাকরি পায় এবং দেখে সেখানে তার প্রিয় শিল্পী সাংরনের সব পেইন্টিং সাজানো। কাজ পেয়ে সে খুব খুশি হয়। এর মধ্যে তার মনে পড়ে মিং চেং এর জন্মদিন সামনে। সে ফেইফের সাথে পরামর্শ করে কি গিফট দেওয়া যায় সেটা ভাবে এবং কিভাবে নিজের ভালোবাসার কথা জানানো যায় এটাও আলোচনা করে। পরদিন গ্যালারিতে কাজ করার সময় ঝাও জানতে পারে যে এই গ্যালারিটির মালিক আসলে ওয়েচিং এর মা আর পরোক্ষভাবে এটা ওয়েচিং এর সম্পত্তি। ওয়েচিং তার মায়ের সাথে তর্কে জড়ায়। সে চায় গ্যালারি থেকে মুনাফা করতে কিন্তু তার মা চান শুধু আসল প্রতিভাকে তুলে ধরতে। এজন্য ওয়েচিং তার মাকে শাসিয়ে যায়। এখানে একটা ফ্ল্যাশব্যাক জানা যায় ওয়েচিং ছোটবেলা থেকেই খুব জেদি ছিল। নিং আসার পর সে আরো অবাধ্য হয়ে যায়। তার বাবা তাকে শুধরানোর চেষ্টা করতে গিয়ে হার্ট অ্যাটাকে মারা যান। মা এজন্য ওয়েচিং কে দায়ী করেন। বাবা তার সব সম্পত্তি ওয়েচিং এর নামে লিখে দিয়ে গেলেও মা তাকে ক্ষমা করতে পারেননি। পার্কে মন খারাপ করে বসে থাকা ওয়েচিং এর আবেগপ্রবণ দিকটি দেখে ঝাওয়ের মন গলে যায়। ওয়েচিং তাকে তার অ্যালার্জির কথা খুলে বলে এবং ঝাও তাকে বোঝায় যে টাকাই সব নয়। ওয়েচিং মন থেকে ক্ষমা চাইলে ঝাও অবশেষে তার সাথে বন্ধুত্ব করতে রাজি হয়। ওয়েচিং ঠিক করে সে এবার ঝাওকে মনে প্রাণে সাহায্য করবে। সে জানতে পারে ঝাও মিং চেং কে প্রপোজ করতে চায়। সে ঝাওকে একটা ভিডিও দেখায় যেখানে মিং চেং তার পছন্দের মেয়ের বর্ণনা দিচ্ছে, চশমা পরা, ছোট চুল এবং ক্যাজুয়াল পোশাক। ঝাও দমে যায় কারণ তার সাথে এর কিছুই মেলে না। ওয়েচিং তাকে পুরোপুরি মেক ওভার করিয়ে মিং চেং এর পছন্দের মতো সাজিয়ে দেয়। এরপর ওয়েচিং নিজেই মিং চেং সেজে ঝাওকে প্রপোজ করার প্র্যাকটিস করায়। প্র্যাকটিসের সময় তারা খুব কাছাকাছি চলে আসে এবং প্রায় কিস হতে যাচ্ছিল কিন্তু অ্যাসিস্ট্যান্টের কাশির শব্দে তাদের ঘোর কাটে। জন্মদিনের পার্টিতে ঝাওয়ের নতুন লুক দেখে সবাই অবাক হয়। মিং চেং তো বলেই বসে তোমাকে খুব অদ্ভুত লাগছে। সেখানে ঝাওয়ের গিফট আর ওয়েচিং এর গিফট অদল বদল হয়ে যায়। নেশাগ্রস্ত অবস্থায় ঝাও ওয়েচিং কে তার একতরফা ভালোবাসার গল্প শোনায় এবং ভুল করে তাকে কিস করে বসে। পরদিন সকালে নিজেকে ওয়েচিং এর বিশাল বাড়িতে দেখে ঝাও ঘাবড়ে যায়। সে জানতে চায় তার ড্রেস কে বদলেছে। ওয়েচিং মজা করে বলে আমি ছাড়া তো আর কেউ ছিল না। ঝাও তাকে মারতে শুরু করলে ওয়েচিং স্বীকার করে যে আসলে বাড়ির কাজের মেয়ে তার ড্রেস চেঞ্জ করেছে, তবে সে চুমুর কথাটা গোপন রাখে। এরপর ওয়েচিং ঝাওয়ের ইউনিভার্সিটির বেতন আর স্কলারশিপের ব্যবস্থা করে দেয়। সে মিং চেংকেও তার কোম্পানিতে চাকরি
দেয়। এদিকে ঝাও জানতে পারে যে নিংই আসলে সেই বিখ্যাত শিল্পী সাংরন। এরপর ঝাও আর রেন মানে ওয়েচিং এর এক্স গার্লফ্রেন্ড দুজনেই ওয়েচিং এর কোম্পানিতে কাজ শুরু করে। ওয়েচিং ঝাওকে তার পার্সোনাল অ্যাসিস্ট্যান্ট বানায়। গল্পের এই পর্যায়ে ওয়েচিং এর অতীতের করুণ কাহিনী উঠে আসে। তার মা তাকে বাবার মৃত্যুর জন্য দায়ী করে নিংকে নিয়ে আলাদা হয়ে গিয়েছিলেন। সেই ট্রমা থেকেই ওয়েচিং এর অ্যালার্জি আর দুঃস্বপ্ন শুরু হয়। একদিন অফিসে কাজ করতে করতে ঝাও ঘুমিয়ে পড়লে সে স্বপ্নে দেখে সে ওয়েচিং কে কিস করছে। জেগে উঠে সে ওয়েচিং এর দিকে তাকাতেই লজ্জা পায়। একটা পার্টিতে ওয়েচিং এর চাচা সব প্রাক্তন বান্ধবীদের ডেকে পাঠায় তাকে বিপদে ফেলার জন্য। পালানোর সময় কেউ তাকে স্পর্শ করলে ওয়েচিং এর আবার অ্যালার্জি শুরু হয়। সে ঝাওকে সত্যিটা বলে দেয়। ঝাও ছাড়া অন্য কেউ তাকে স্পর্শ করলেই তার রিয়াকশন শুরু হয়। ঝাও তার উপর মায়া ফিল করে এবং তাকে সুস্থ করতে সাহায্য করার সিদ্ধান্ত নেয়। এরপর নিং ঝাওর ফ্ল্যাটের উপরের তলায় শিফট হয়। ঝাও বুঝতে পারে নিংই সাংরন। ফেই ফেই মনে মনে নিংকে পছন্দ করতে শুরু করলেও সে ঝাও আর নিংকে একা সময় দেওয়ার সুযোগ করে দেয়। সেখানে নিং শেষ পর্যন্ত ঝাওয়ের কাছে স্বীকার করে যে সেই হলো বিখ্যাত শিল্পী সাংরন। পরের দৃশ্যে দেখা যায় ওয়েচিং নিংকে ঝাওয়ের বাসা ছেড়ে চলে যেতে বলে। ফেই ফেই বাধা দিয়ে বলে নিং কোথায় যাবে, ও তো আমাদের সাথেই থাকে। ওয়েচিং পাল্টা প্রশ্ন করে তোমরা এখানে থাকো কি করে। ঝাও তখন ঝাঁঝালো গলায় বলে আপনি যখন ওকে বাড়ি থেকে লাথি মেরে বের করে দিলেন তখন এই অসহায় ছেলেটা কোথায় যেত। তাদের ঝগড়া চলাকালীন ওয়েচিং এর মা সেখানে হাজির হন। নিংকে আহত অবস্থায় দেখে তিনি ভাবেন ওয়েচিং এর জন্য দায়ী। রাগের মাথায় তিনি সবার সামনে ওয়েচিং কে একটা কষে থাপ্পড় মারেন। তিনি চিৎকার করে বলেন নিংকে জ্বালানো কবে বন্ধ করবে। প্রথমে তো বাবার প্রাণটা নিলে এখন কি নিংকেও মেরে ফেলতে চাস। ওয়েচিং আর্তনাদ করে বলে মা একবার তো আমার কথা বিশ্বাস করো, আমি কিচ্ছু করিনি। কিন্তু মা কোনো কথাই শোনেন না। ঝাও বুঝিয়ে বলতে গেলেও তিনি কারো কথা শোনার অবস্থায় ছিলেন না। অপমানে আর দুঃখে ওয়েচিং ঘর থেকে বেরিয়ে যায়। তার চোখের সামনে বারবার বাবার সেই রক্তমাখা স্মৃতি ভেসে উঠছিল। ঝাও তাকে সান্ত্বনা দিতে নিয়ে যায়। সেখানে ওয়েচিং নিং এর আঁকা তার নিজের একটি ছবি দেখে স্মৃতিকাতর হয়ে ওঠে। এই ছবিটা নিয়েই একসময় বাবার সাথে তার প্রচন্ড ঝগড়া হয়েছিল, যার ফলে বাবার রক্তচাপ বেড়ে গিয়েছিল। বর্তমানে ওয়েচিং নিজেকে অপরাধী ভাবতে থাকে। ঝাও যখন তাকে ব্যান্ডেজ করে দিতে আসে সে দরজা খুলছিল না। ঝাও ভয় পেয়ে যায় সে কি আত্মহত্যা করলো। সে জানলা দিয়ে ভেতরে ঢুকে দেখে ওয়েচিং গোসল করছে। এরপর ঝাও তাকে ব্যান্ডেজ করে দেয়। এদিকে ইউনিভার্সিটির ফাইনাল পরীক্ষার সময় চলে আসায় ঝাও খুব দুশ্চিন্তায় পড়ে যায়। ওয়েচিং তখন একদম কড়া মাস্টারের মতো ঝাওকে পড়াশোনা করতে বলে আর সে তাকে নিজেও পড়াশোনা করাতে শুরু করে। সকালের হাঁটা থেকে শুরু করে গভীর রাত পর্যন্ত তারা একসাথে পড়াশোনা করে এবং এর ফলে তাদের মধ্যে একটা সুন্দর বন্ধুত্ব তৈরি হচ্ছিল। পরীক্ষার আগে ঝাওয়ের জন্মদিন আসে। ওয়েচিং কোনো বড় আয়োজন না করে সারা রাত জেগে ঘর সাজায় এবং সারপ্রাইজ দেয়। ঝাও খুব ইমোশনাল হয়ে ওয়েচিং কে জড়িয়ে ধরে থ্যাঙ্কস জানায়। পরীক্ষা শেষ হলে ঝাও খুব খুশি হয় কারণ ওয়েচিং এর শাসনে তার পরীক্ষা খুব ভালো হয়েছে। জন্মদিন উপলক্ষে ওয়েচিং ঝাওয়ের জন্য একটা বড় পার্টির আয়োজন করতে চায়, কিন্তু সে ফেই ফেইকে বলে দেয় যেন ঝাও জানতে না পারে এটা ওয়েচিং এর আয়োজন। ফেই ফেই ঝাওকে নিয়ে এক বিশাল হলে যায়। ঝাও খুব খুশি হয়ে জানায় যে আজ সে মিংচেনকে তার মনের কথা সব বলবে। এটা শুনে ওয়েচিং এর মন একটু খারাপ হলেও সে তাকে শুভকামনা জানায়। এরপর পার্টিতে একটা মজার কাণ্ড ঘটে। মিংচেন আসলে ফেই ফেইকে পছন্দ করত। সে একটা সায়েন্টিফিক ফর্মুলা লেখা শার্ট পরে এসেছিল যা সমাধান করলে বের হয় আই লাভ ইউ। ফেই ফেই সেটা সমাধান করে এবং যখন জিজ্ঞেস করে সে কাকে প্রপোজ করবে মিংচেন তখন ফেই ফের নাম নেয়। এটা শুনে যাওয়ার মন ভেঙে চুরমার হয়ে যায়। সে কাঁদতে কাঁদতে পার্টি থেকে এক পার্টি স্যান্ডেল ফেলে রেখে বাসে করে পালিয়ে যায়। ওয়েচিং গাড়ি নিয়ে বাসের পিছনে সে স্টপেজে ঝাওকে বৃষ্টিতে ভিজতে দেখে ওয়েচিং তাকে সান্ত্বনা দেয় এবং এক পর্যায়ে তাকে কিস করে। এতে ঝাও শান্ত হয়। পরের দিন ওয়েচিং ঝাওকে উৎসাহিত করে যেন সে মিংচেনকে সরাসরি তার মনের কথা বলে দেয় যাতে মনে কোনো আক্ষেপ না থাকে। এমনকি ওয়েচিং সেই হারিয়ে যাওয়া পুরনো প্রেম পত্রটি ঝাওয়ের হাতে তুলে দেয়। মিংচেন তাকে জানায় যে সে ঝাওকে ছোট বোনের মতো দেখে। ঝাও বুঝতে পারে এটাই তার জন্য ভালো হয়েছে। সে চিঠিটা ছিঁড়ে ফেলে সব আক্ষেপ মুছে দেয়। এরপর ঝাও ওয়েচিং এর ডাক্তারের সাথে দেখা করে। ডাক্তার জানান ওয়েচিং এর এই অ্যালার্জি আসলে কোনো রোগ নয়, এটা একটা মানসিক সমস্যা বা ট্রমা
ঝাও যদি তার সাথে থাকে এবং তার লাইফস্টাইল বদলে দেয় তবে সে সুস্থ হয়ে যাবে। ঝাও তখন কোমর বেঁধে নামে ওয়েচিং কে সুস্থ করতে। সে প্রতিদিন ভোরে ওয়েচিং এর জানলা দিয়ে ঢুকে তাকে ঘুম থেকে জাগায় এবং নিয়ম কানুন মানতে বাধ্য করে। ঝাও তাকে জিজ্ঞেস করে সে কি পছন্দ করে না। ওয়েচিং জানায় সে তার চাচাকে, সুজাইকে আর বিড়ালকে একদম সহ্য করতে পারে না। পরের দৃশ্যে দেখা যায় সুজাই এসে ওয়েচিং কে দম্ভ করে বলে, আমি এখন এই আর্ট গ্যালারির সবচেয়ে বড় শেয়ার হোল্ডার, তাই এখন থেকে সবাই আমার সিদ্ধান্ত মানতে বাধ্য। সে প্রস্তাব দেয় যে সে সাংরনের জুয়েলারি ডিজাইনের সাথে কাজ করতে চায়। ওয়েচিং এতে রাজি হলে তবেই তার মায়ের ডিরেক্টর পদ বজায় থাকবে। এদিকে ঝাও ওয়েচিং কে সুস্থ করার মিশন চালিয়ে যাচ্ছিল। সে তাকে জনাকীর্ণ জায়গায় নিয়ে যায়। ওয়েচিং ঘাবড়ে গেলে ঝাও তার কানে ইয়ারফোন লাগিয়ে চোখ বন্ধ করে ভিড়ের মধ্যে দিয়ে নিয়ে হাঁটে। এতে ওয়েচিং অনেকটা স্বস্তি পায়। এরপর ঝাও তাকে রাস্তার পাশের ফাস্ট ফুড খাওয়ায়। ওয়েচিং কৃতজ্ঞতা প্রকাশ করলে ঝাও হাসি মুখে বলে, এটা তো মাত্র শুরু, আমি আপনাকে পুরোপুরি সারিয়ে তুলবো। এরপর ঝাও ওয়েচিং এর বাড়িতে শিফট হয়। ওয়েচিং চেয়েছিল ঝাও যেন তার রুমেই থাকে, কিন্তু ঝাও গেস্ট রুমে চলে যায়। রাতে ওয়েচিং গেম খেলছিল। সে ঝাওকে সাথে খেলতে বলে। ওয়েচিং রিকোয়েস্ট করে, আমার খুব বাজে দুঃস্বপ্ন আসে, তুমি বরং এখানেই ঘুমাও। ঝাও রাজি না হলে সে হুমকি দেয়, তুমি যদি না আসো তবে আমি সারা রাত তোমার দরজায় টোকা দিয়ে তোমাকে ডিস্টার্ব করব। বাধ্য হয়ে ঝাও কম্বল নিয়ে আসে এবং তারা দুজন সোফায় ঘুমায়। পরদিন ঝাও তাকে নতুন টাস্ক দেয়, সেটা হচ্ছে অফিসের পাবলিক লিফট ইউজ করতে হবে। এরপর সবাইকে অবাক করে দিয়ে ওয়েচিং লিফটে চড়ে কর্মচারীদের গুড মর্নিং জানায়। অফিসের সবাই তো অবাক, প্রেসিডেন্ট তাদের আগে কখনো উইশ করেনি। এরপর ওয়েচিং তার মায়ের সাথে দেখা করে। তার মা চেয়েছিলেন ওয়েচিং যেন সব শেয়ার চাচার নামে করে দেয়, কিন্তু ওয়েচিং বুদ্ধি করে বলে সে সব শেয়ার তার মায়ের নামে করে দেবে। ঝাও খুশি হয় যে ওয়েচিং এখন আগের চেয়ে অনেক বদলে গেছে। ধীরে ধীরে তাদের সম্পর্ক আরো ঘনিষ্ঠ হয়। ওয়েচিং রিকোয়েস্ট করে ঝাও যেন তার হাত ধরে ঘুমায়, তাহলে সে আর দুঃস্বপ্ন দেখবে না। এক সকালে ঘুম ভেঙে ঝাও দেখে ওয়েচিং তাকে জড়িয়ে ধরে আছে। সে পালাতে গিয়ে বিছানা থেকে পড়ে যায়। এখন ওয়েচিং এর আর মানুষের স্পর্শে কোনো সমস্যা হচ্ছিল না। ঝাওয়ের বান্ধবীরা তাকে খেপাতে শুরু করে, তোরা কি প্রেম করছিস নাকি রে? ঝাও অস্বীকার করলেও ফেই ভিডিও করে দেখায় যে ওয়েচিং এর সাথে কথা বলার সময় ঝাওয়ের মুখে ঠিক একজন স্ত্রীর মতো হাসি থাকে। ঝাও মনে মনে কনফিউজড হয়ে ওয়েচিং কে জিজ্ঞেস করে সে কি ঝাওকে বন্ধুর চেয়ে বেশি কিছু ভাবে। ওয়েচিং স্বীকার করে যে ঝাওকে সে অনেক পছন্দ করতে শুরু করেছে। ঝাও লজ্জায় লাল হয়ে যায় এবং স্বপ্নে তাদের বিয়েও দেখে ফেলে। কিন্তু বিপদ আসে বিড়াল নিয়ে। ঝাও না জেনে ওয়েচিং কে বিড়ালের কাছে নিয়ে গেলে সে জ্ঞান হারিয়ে ফেলে। ফ্ল্যাশব্যাকে জানা যায় ছোটবেলায় নিং এর একটা বিড়ালকে ওয়েচিং এর চাচা মেরে ফেলেছিলেন, কিন্তু দোষ হয়েছিল ওয়েচিং এর। সেই ট্রমা থেকেই বিড়াল দেখলে সে আতঙ্কিত হয়ে পড়ে। হসপিটালে থাকা অবস্থায় ওয়েচিং এর মানসিক অবস্থা নিয়ে ইন্টারনেটে গুজব ছড়িয়ে পড়ে। ওয়েচিং ভেঙে পড়লে ঝাও ছোট বাচ্চার মতো তার সেবা করে তাকে সাহস যোগায়। নিং এসে ওয়েচিং কে জানায় যে তাদের মা অসুস্থ এবং চাচার কুকর্মের কথা ফাঁস করে দেয়। ওয়েচিং রেগে গেল মায়ের টানে সব শেয়ার মায়ের নামে করে দেয় এবং মা আবার ডিরেক্টর পদ ফিরে পান। ঝাও নিজের মনের দ্বিধা কাটাতে ফিল্ড ওয়ার্কের বাহানায় দূরে কোথাও চলে যায়, কিন্তু ওয়েচিং তাকে ছাড়া এক মুহূর্ত থাকতে পারছিল না। সে মিংচেং এর কাছ থেকে ঠিকানা জোগাড় করে সোজা ঝাওয়ের কাছে পৌঁছে যায়। ঝাও অবাক হয়ে জিজ্ঞেস করে সে কেন এসেছে। ওয়েচিং বলে, তুমি তো আমার ডাক্তার, আমাকে সুস্থ করার দায়িত্ব তো তোমার, তুমি আমাকে ফেলে পালিয়েছো কেন? ঝাও রেগে গিয়ে তাদের সম্পর্কের নাম জানতে চায়। তারা কি স্রেফ ডাক্তার রোগী নাকি প্রেমিক প্রেমিকা? ওয়েচিং মনের কথা চেপে রেখে বলে, আমাদের সম্পর্ক জাস্ট ডাক্তার আর রোগীর। ঝাও কষ্ট পেয়ে জিজ্ঞেস করে, আমি কি আপনার কাছে বিশেষ কেউ না? ওয়েচিং নির্দয়ভাবে না বলে দেয়। ঝাও খুব মন খারাপ করে এবং সেখান থেকে চলে আসে। পরে ওয়েচিং একা বসে মদ খেতে খেতে নিজের মিথ্যার জন্য অনুতপ্ত হয়। সে বুঝতে পারে সে যে আসলে ঝাওকে মন থেকে ভালোবেসে ফেলেছে। ফিল্ড ওয়ার্ক শেষ করে ঝাও যখন শহরে ফিরে আসে তখন তাদের সম্পর্কের সমীকরণ একদম বদলে গেছে। ডাক্তারের পরামর্শে ঝাও আর ওয়েচিং
ওয়েচিং একসাথে ছুটিতে ঘুরতে যায়। সেখানে ওয়েচিং এর মা আর সেই শয়তান চাচাও হাজির হয়। চাচা ঝাউকে একা পেয়ে ওয়েচিং এর নামে আজে বাজে কথা বলে এবং তাকে দূরে থাকতে বলে, কিন্তু ঝাও সবার সামনে ওয়েচিং এর পক্ষ নেয়। ওয়েচিং তখন সবার সামনে ঘোষণা করে যে ঝাও তার গার্লফ্রেন্ড এবং তাকে কিস করে। ঝাও লজ্জা আর অভিমানে ওখান থেকে ঘরে চলে আসে। ওয়েচিং তার পেছনে দৌড়ে গেলে দরজায় তার হাত চিপা খায়। ঝাও তাকে ঘরে নিয়ে সেবা করে এবং জিজ্ঞেস করে সে সবার সামনে এমন কেন বলল। ওয়েচিং সহজ স্বীকারোক্তি দেয়, কারণ আমি তোমাকে ভালোবাসি। ঝাও তখন একটু সময় চায়, কারণ সে তখনও তাদের এই নতুন সম্পর্ক নিয়ে দোটানায় ছিল। ওয়েচিং তাকে যথেষ্ট সময় দেয়। এরপর পাহাড়ি এলাকায় রেসিং চলার সময় নিং আর চাচার গাড়ির মধ্যে সংঘর্ষ হয়। মা বরাবরের মতো ওয়েচিংকে দোষ দিলেও নিং তাকে সাপোর্ট করে। এর মধ্যে রেন আর সেই খলনায়ক চাচা মিলে বড় একটা ষড়যন্ত্র করে। চাচা ওয়েচিং সেজে নিংকে জঙ্গলে ডেকে নিয়ে ধাক্কা দিয়ে খাদে ফেলে দেয়। ঝাও তাদের খুঁজতে গিয়ে নিজেও পড়ে গিয়ে আহত হয়। উদ্ধার হওয়ার পর নিং স্বীকার করে যে তাকে যে ধাক্কা দিয়েছে সে ওয়েচিং ছিল না, বরং অন্য কেউ তার ছদ্মবেশ ধরেছিল। নিং বুঝতে পারে ওয়েচিং তাকে অপছন্দ করলেও কখনো ক্ষতি করবে না। সবাই যখন উদ্ধার হয়, ওয়েচিং তার মায়ের কাছে বাবার মৃত্যুর আসল কারণ জানতে চায়। মা তখন কান্না ভেজা চোখে সত্যিটা বলেন, ওয়েচিং এর বাবা আসলে শেষ পর্যায়ের ক্যান্সারে ভুগছিলেন। তিনি চাননি ওয়েচিং দুর্বল হয়ে পড়ুক, তাই তিনি চিকিৎসা না নিয়ে ওয়েচিংকে দায়িত্বশীল বানাতে কঠোর শাসন করতেন। ওয়েচিং হিপনোসিসের মাধ্যমে সেই রাতের কথা মনে করার চেষ্টা করে এবং জানতে পারে সেদিন একদল চোর তাদের বাড়িতে ঢুকেছিল। তার বাবা ওয়েচিংকে বাঁচাতে তার ঘরের দরজা বাইরে থেকে আটকে দিয়েছিলেন এবং চোরদের সাথে লড়াই করতে গিয়ে মারা যান। বাবার একটি চিঠি পড়ে ওয়েচিং কান্নায় ভেঙে পড়ে। সেখানে লেখা ছিল তার বাবা তাকে কতটা ভালোবাসতেন। বাবার খুনিদের ধরতে ওয়েচিং আমেরিকায় যায়। যাওয়ার আগে সে ঝাওয়ের কাছে তার প্রেমের প্রস্তাবের উত্তর চায়। কিছুদিন পর ঝাও পড়াশোনার সুযোগ পেয়ে আমেরিকায় যায়। সেখানে সে ওয়েচিংকে লুকিয়ে ফলো করত, আর ওয়েচিং সব জেনেও মজা দেখার জন্য সামনে আসতো না। অবশেষে তারা একই ফ্লাইটে দেশে ফিরে আসে, আর এর মধ্যে ওয়েচিং তার সব কাজ শেষ করে ফেলেছে। সে ধরে ফেলেছে তার বাবার আসল খুনিদের। আর এয়ারপোর্টের বাইরে ওয়েচিং ঝাওকে পেছন থেকে জড়িয়ে ধরে সে বলে তাকে সে কতটা মিস করেছে। ঠিক ওই সময় একটি ছোট বাচ্চা এসে ওয়েচিং এর হাত ধরলে দেখা যায় তার আর কোনো অ্যালার্জি হচ্ছে না। ঝাও খুশিতে তাকে জড়িয়ে ধরে। ওয়েচিং সুস্থ হয়ে গেছে। এরপর তারা গ্যালারিটি উদ্ধার করে। একদিন সুইমিং পুলে পড়ে যাওয়ার উপক্রম হলে ওয়েচিং ঝাওকে টেনে তোলে। তখন ঝাওয়ের সেই পুরনো কথা মনে পড়ে যায়। আসলে ছোটবেলায় সেই ওয়েচিংকে পানি থেকে তুলে বাঁচিয়েছিল, অর্থাৎ তাদের ভাগ্য ছোটবেলা থেকেই জোড়া লাগানো ছিল। ঝাও শেষমেশ ওয়েচিংকে হ্যাঁ বলে দেয় তার প্রেমের প্রস্তাবে, কিন্তু জানায় সে পড়াশোনার জন্য আবার আমেরিকায় যাচ্ছে। ওয়েচিং হাসি মুখে বলে, তোমার জন্য আমি সারা জীবন ওয়েট করতে পারি। মিষ্টি একটি কিসের মাধ্যমে তাদের এই সুন্দর গল্পটি এখানেই শেষ হয়। তো কেমন লেগেছে আজকের ভিডিওটি সেটা কমেন্ট করে জানাতে মিস করবেন না। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিওস। টেক লাভ এন্ড প্লিজ ওয়েট ফর নেক্সট ভিডিও। আল্লাহ হাফেজ।